ভয়। আর এই নদীতে কিন্তু সবাই যেতে চায় না। আর নদীতে গেলে কিন্তু অনেকেই ভয় পায়। আর বন্যার সময় তো আরো বেশি ভয় পায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম। দিনটা ছিল শুক্রবার। আর এই প্রথম আমরা আমাদের ভাগ্নির বিয়ের পরে ভাগ্নির বাসায় যাচ্ছি। তো ভাগ্নির বাসায় গেলেই হবে না। প্রচণ্ড রোদে ঘেমে যাচ্ছি। আমি আর আমার ছেলে প্রথমে বের হইছি। বের হওয়ার পরে মিষ্টির দোকানে যাব। কারণ মিষ্টি ছাড়া তো যাওয়া যাবে না, অসম্ভব। তো মিষ্টির দোকানে যাচ্ছি আর কেমন জানি মনে হচ্ছে অনেক তাপ, অনেক গরম। আর কী নিব ভেবে পাচ্ছি না। টাকা পয়সাও তেমন ছিল না। তো যাই হোক, যা টাকা পয়সা ছিল যতটুকু সামর্থ্য আল্লাহ তালা দিছে সেই সামর্থ্য দিয়ে আমরা জিনিসপাতি কিনতেছি। একটা কথা না বললেই না, মানুষ যে বিভিন্ন জায়গায় গেলে সিএনজি অটো বা বিভিন্ন যে রিক্সা রিজার্ভ নেয়, এটার একটা কারণ আছে, গুরুত্ব আছে। যে সিএনজি যে আমরা যে দই মিষ্টি নেওয়ার পরে আমার ভাগ্নি এবং আমার ওয়াইফ আসবে, আসার পরে দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ডে, সাবগ্রাম স্ট্যান্ডেই। কিন্তু ও মিষ্টি প্রায় নেওয়া শেষ। সাদা মিষ্টিটা নিলাম। সাদা মিষ্টির দাম কিন্তু 280 টাকা, এবং এটা কিন্তু ইসের সাথে কন্টেস্ট করছে। মিষ্টিটা খুবই ভালো। মাইশা সাবগ্রাম স্ট্যান্ড খুবই ভালো, কিন্তু দইয়ের ফ্লেভারটা ভালো হয়নি। দইটা আমরা ভালো পাইনি। নেক্সট টাইম এখান থেকে আমরা দই নিব না, কারণ দইটা একদম বাজে ছিল। মিষ্টিটা অনেক সুস্বাদু ছিল। তো যাই হোক, আমরা দুইটা দই নিছি, 1 কেজি মিষ্টি নিছি। নেওয়ার পরে আমি আর আমার ছেলে গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম। আর এইদিকে আমার ওয়াইফ, আমার ভাগ্নিরা সবাই রোদে ঘেমে শেষ। আর আমরা সিএনজির জন্য অপেক্ষা করতেছি। আর এখানে দই মিষ্টি নেওয়ার পরে এই ভিডিওটা আসলে তেমন একটা ভালো করা হয় না। আমার ক্যামেরাটা অন্যভাবে ধরা ছিল। যাই হোক, পরে এডিট করতে গিয়ে দেখি যে এই অবস্থা। তো যাই হোক, নেক্সট টাইম এরপরে আরও ভালো ভিডিও করবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই দোয়া করবেন। তো এখানে মিষ্টি নেওয়ার পরে দেখি যে অনেক লোক ডাকতেছে মিষ্টি নেওয়ার জন্য, কিন্তু সব দোকান থেকে তো মিষ্টি নেওয়া যাবে না। তো মিষ্টি নেওয়া প্রায় আমাদের শেষ, টাকা দিচ্ছি। আর ভাবলাম যে একটা সেলফি নিই। মিষ্টি নেওয়ার পরে আমার ছেলে মিষ্টিটা নিল আর আমি দইটা নিলাম। দইটা একটু ভারী ছিল। রাস্তা একেবারে মনে করেন আগুনে পুড়ে শেষ, মনে হচ্ছে যে কেমন জানি। আর এইদিকে সিএনজি পাওয়ার পরে খুবই রাগ লাগতেছিল। অটো রিজার্ভ বা সিএনজি রিজার্ভ না নিলে যা হয়, দুইটা সিটের জন্য ওরা প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করছিল। আর এইদিকে আমরা ঘেমে যাচ্ছিলাম এই যে প্রখর রোদে। তো তাই হোক, যাওয়ার পরে আস্তে আস্তে যাচ্ছি। তো ভাবলাম যে একটু সিএনজির মধ্যে ছবি না তুললেন না। সিএনজি ছাড়ার পরে সেই রকম বাতাস লাগতেছে এবং আমাদের খুবই ভালো লাগতেছে। একটু বাতাসের জন্য মানুষ কত কী না করে। আর এইদিকে গাবতলী পাম্পে হচ্ছে যে আপনার তেল দিচ্ছিল। আর তেল নেওয়ার জন্য এত সিরিয়াল, লম্বা লাইন। একটা মজার ঘটনা আছে এখানে। বর পক্ষ আসছিল তেল নিতে, কিন্তু লম্বা সিরিয়ালের কারণে বর হচ্ছে যে কনে পক্ষের বাসায় পৌঁছেছে মাগরিবের পরে। খুব একটা হাস্যকর ঘটনা হলেও খুবই মজা। তো তেল নিচ্ছিল খুবই, আমিও জামে আটকে তেল নিই, কিন্তু কিছু করার নাই। এটা খুবই ভালো ছিল। আর এখানে একটু পরে আমরা কৃষ্ণচূড়া গাছ পাবো। এটা গাবতলী রেল স্টেশনের সাথে কৃষ্ণচূড়া গাছটা দেখতে খুবই ভালো, এবং এবার কৃষ্ণচূড়ার ফলন তেমন হয়নি। তো ভাবলাম এই ছবিটা প্রতিবারই নিয়ে দিক দিয়ে গেলে এবার কেন নিব না। আপনারা অবশ্যই এই দিক দিয়ে যাবেন, এখানের ফিলটা নেবেন। নেওয়ার পরে আমরা চলে আসছি একটু গুটি গুটি পায়ে আমাদের অটোতে। সিএনজিতে রিজার্ভ না নিলে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে আসতে হয়। তো ভেঙে ভেঙে আসার পথে বিভিন্ন পথযাত্রীর সাথে দেখা হয়ে যায়। তো ভাবলাম যে ছবি তুলি। এখানে আমরা আসি একটু পরে। আসার পরে আমার ভাগ্নি এবং আমার ছেলে এই মসজিদের এখানে ছবি তোলে। ছবিটা খুবই ভালো। আমার ক্যামেরাটা ভিডিওটা খুব একটা ভালোভাবে করা যায়। এই মসজিদটা অবশ্যই ভাইরাল মসজিদ, আপনারা জানেন নিশ্চয়ই। এই মসজিদে কিন্তু মথুরাপাড়া মসজিদ। আর মসজিদের পাশেই কিন্তু নদী। নদী কিন্তু বালি চিকচিক করে। আর হচ্ছে যে আপনার পানি কিন্তু এখন শুকিয়ে গেছে। একটু পরে কিছুদিন পরে পানি আসবে। আর পানি আসলে কিন্তু এখানকার ভিউ আরও সুন্দর হয়ে যাবে। তো ওরা ছবি তোলার জন্য খুব এক্সাইটেড, ক্যামেরা পাইলেই হয়েছে। আর এখানকার মানুষ আসার পরে কিন্তু ছবি তোলা নিয়ে অনেক আগ্রহে থাকে, অধীর আগ্রহে বসে থাকে। আমার ছেলে একটু ফিল নিচ্ছিল। আর আমি ক্যামেরাটা বললাম না, আমাদের ভিডিওটা A4 সাইজ করা হয়নি, ফুল সাইজে করা হয়েছিল। যাই হোক, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটা দেখেন। এরপরে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে এখানে কিন্তু আর একটা মজার বিষয়, এই প্রচণ্ড গরমে কিন্তু বিদ্যুৎ লোডশেডিং গ্রামেই মনে হয় বেশি হয়, কারণ গ্রামের মানুষ বেশি গরম সহ্য করতে পারে। আমার মনে হয় এই জন্যই লোডশেডিংটা বেশি হয়। আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, কারণ রাত জায়গা একটু বেশি হয়েছে। ইদানিং পরিশ্রমটা একটু বেশি। এই যে ধুধু বালিচর নৌকাগুলো, ডিঙি নৌকা বাঁধা আছে। আমরা যে বলি, কবি যে বলে গেছেন, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আর এই যে বালুচর, দুই ধারে চিকচিক করে বালি, কোথা নাই কাদা। আসলে এখানে কোথাও কাদা পাবে না নদীর ধারে, খুব চর। বালিগুলো চিকচিক করছে, কেন জানি মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে সব কিছু, একাকার মরুভূমির মতো দেখাচ্ছে। কিন্তু একটু পরে আমরা খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা নৌকাতে বেড়াতে যাব। তো খুবই ভালো লাগতেছিল, এবং ফিলটা এবং বিকালবেলার আবহাওয়া কী আর বলবো। কারণ যত গরমই হোক না কেন, নদীর পাড়ে একটা মজা আছে। এখানে কিন্তু যত বিকাল হয় আবহাওয়াটা, ওয়েদারটা তত কিন্তু শীতল হতে থাকে, এবং নদীর পাশের আবহাওয়া কিন্তু অবশ্যই মনোরম হয়। আর পানিগুলো এত স্বচ্ছ, এত ক্লিন, কি বলবো, নিজের চোখে না দেখলে না। নদীতে অল্প পানি হইলেও পানি এত পরিষ্কার থাকে কেন? কারণ চারিমুখে বালি থাকে, বালির কারণে। আর আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি বুঝতেই পারতেছেন। জামাই বাড়ি সব খাবার দাবার
দিলে একটু হয়তো বা ওনারা যদি কখনো ভিডিও সামনে আসে একটু খারাপ মাইন্ড করবে। যাই হোক আমরা খাওয়ার পরে ধীরে ধীরে আমরা নৌকাতে চড়তেছি, আমার ভাগ্নি, আমার ওয়াইফ, আমার হচ্ছে ভাগ্নির শাশুড়ি, সবাই মিলে একটা আনন্দ ঘন মুহূর্ত, খুবই ভালো লাগছে, এক্সাইটেড। একটু পরে মানে ডিঙ্গি নৌকাতে, এবং এটাতে মোটর সেট করা আছে, এবং মোটর সেট করতে যে আর একটা মজা বিষয়টা হলো এখানে দেখেন এই যে মোটর যে হ্যান্ডেল বলা হয়, এখানে হ্যান্ডেল মারা হবে, তাছাড়া কিন্তু মোটরটা আসলে চালু হবে না। আসলে আমরা যেটা ভাবি সেটা না, মেন মোটরটা চালু করার জন্য এইভাবে কিন্তু সবাই মোটরটা চালু করতে পারে না। আর নৌকাতে গেলে অবশ্যই বড় নৌকায় যাবেন, বড় নৌকায় একটা মজা আছে, সেটা হলো ভয় নাই, নৌকা কাঁপে কম। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উঠছিলাম, এটা আমার ওয়াইফ ফুল ভালোভাবে করলাম, তো আগেই বলেছি মানে ক্যামেরাটা অন্যভাবে ভিডিওটা নেওয়া লাগতো, কিন্তু আমি এটা নিতে পারিনি। যাই হোক, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আপনারা কখনোই মাইন্ড করবেন না, এটা আমার ভাগ্নি ছিল। তো যাই হোক আমরা নৌকাটা সার্ভিস স্টার্ট হবে, ওই যে আমার বোনের শাশুড়ি, সরি ভাগ্নির শাশুড়ি আসতেছিল। উনি খুবই সাদা মনের মানুষ, হাসি খুশি থাকে, খুবই ভালো লাগে। আসলে গ্রামের মানুষ সহজ সরল হয়, হয়তো বা সহজ সরল হইলেও মানে সবার মনে একরকম হয় না, কিন্তু উনি অন্যরকম একটা মানুষ। আসলে না মিশলে, মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। তো যাই হোক আমি আবারও আমার ছবি তুলতে, সেলফি তুলতে গিয়ে ভাবলাম যে আমার ছবি তুলে মসজিদটা বারবার মনে পড়ে যায়, মসজিদের সাথে নারকেল গাছ খুবই ভালো লাগে। মনে হয় সেন্ট মার্টিন চলে আসছি। এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা মানে দিয়ে স্টার্ট করা হবে একটু পরেই। আমার ভাগ্নি জামাই খুবই ভালো স্টার্ট করতে পারে। এই নিয়ে উনি স্টার্ট করার পরে আস্তে আস্তে নৌকাটা ছাড়বো। এই যে এটা হলো লঙ্গর, লঙ্গরটা মানে তুলে দেওয়া হবে, তুলে না দিলে নৌকা কিন্তু বাঁধার মেন জিনিসটাই হলো এই লঙ্গর। লঙ্গরটা তুলে দিলে নৌকা মানে চলাচলের জন্য সুবিধা হয়। ভাগ্নি আমার নৌকা আস্তে আস্তে চালু হয়ে গেছে, এবং আমরা একটা মজার বিষয়, চলে যাওয়ার আগেই কিন্তু আমরা অনেক একটা ভয় পাইছি, কারণ আমরা বড় নদীতে গেছি, বড় নদীর পরেই কিন্তু চর। আসলে যারা কখনো নদীপথে আসেন নাই তারা মানে খুবই সতর্কতা অবলম্বন করবেন, আপনারা বেশি দূরে যাবেন না, ধারে ধারে থাকবেন। আর নদীতে যখন নৌকা চলাচল শুরু হয় আসলে তখন একটা আলাদা ফিল চলে আসে। বিষয়টা হলো তেমন, মানে বিষয়টা হলো যখন যত গরমই হোক নদীর পানির আবহাওয়াটা কিন্তু একটা শীতলতা চলে আসে। তো যাই হোক, মানুষের সাথে একটা কথা বলতেছি, মানুষের সাথে অল্প দিনের পরিচয়, হঠাৎ করে সম্পর্ক, আর এই সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে। আসলে আত্মীয়তার বাসায় না গেলে হয় না। এই নদী পথে দেখেন মানুষ এক পার থেকে আরেক পারে সবজি, হাট বাজার, গরু ছাগল ইত্যাদি নিয়ে আসে, এবং তারা জীবিকা নির্বাহ করে এবং বিভিন্ন ফসল ফলায়, এবং এই নৌকাতে করে তারা এই পারে নিয়ে আসে, অর্থাৎ মথুরাপাড়া বাজারে এসে বিক্রি করে। বাজারে বিক্রি করার পরে তারা আবার নিরে ফিরে চলে যায়। এটাই মানুষের জীবন, জনজীবন। এখানকার জনজীবনে একটু জলাবদ্ধতা, বর্ষার সময় মনে আরও বেশি কষ্ট হয়। বর্ষার সময় আসবো, এই ভিডিওটাও নিয়ে করবো ইনশাআল্লাহ, আপনারা সাপোর্ট করবেন। আর যারা যারা দূরে থাকেন, এরকম একটা স্পেস খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই আসবেন। যেই এখান থেকে কিন্তু অনেক পর্যটক আসে, বিশেষ করেন বিকালবেলা বেশি দর্শনার্থী আসে, বিশেষ করে শুক্রবারে। এখান থেকে কিন্তু উত্তরাঞ্চল, পূর্ব অঞ্চল সব জায়গার মানুষ আসে, কারণ এখানকার একটা কথা আছে, এই মসজিদটা কিন্তু সব পাশে ডুবে গেলেও মসজিদটা কিন্তু ডুবেনি। তো আস্তে আস্তে আমরা চলে আসছি সেই মাছ বরাবর একটা বড় চরে। এই বড় চরে আসার পরে অন্যরকম একটা ফিল, চরে নামা হলো। নামার পরে এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা হলো এখানে মোষের বাতান আছে, অর্থাৎ এখানে কিন্তু মোষ বাঁধানো হয়। আমার ভাগ্নি জামাই আমাদেরকে ভয় দেখানোর জন্য পা দিয়ে দোলাচ্ছিল, সেটা ক্যামেরাবন্দি হয়ে গেছে। উনি কিন্তু কট খেয়ে গেছে, আসলে কিছু করার নাই। বিষয়টা হলো আমরা বুঝতে পারছি নৌকা কেন কাঁপতেছিল, আমাদেরকে ভয় দেখাচ্ছিল, যদিও আমি পিছন থেকে ক্যামেরা ধরছি, আমি বুঝতে পারছি। যাই হোক, সেটা সমস্যা না, হয়তো বা সাময়িকের আনন্দ মজা হয়েছে, কিন্তু এখন আমরা চরে চলে আসছি। দেখেন কি বড় একটা চর। আর এই চর কিন্তু প্রতি বছরে ডেকে নেওয়া হয়, 30 লক্ষ টাকাতে ডেকে নেওয়া হয়। অর্থাৎ এখানে বিভিন্ন চরের ভিতরে যখন চাষাবাদ করা হয়, মহিষগুলো কিন্তু এখানে বেঁধে রাখা হয়। আর এই মহিষ কিন্তু পায়খানা টায়খানা করে অস্থির একাকার। আর এখানে আসার পরে কেমন জানি মনে হলো আমি দারুচিনি দ্বীপ একটা মুভি দেখেছিলাম, ঠিক সেই মুভির কিছু সিনারি মনে হলো। এটাই মনে হয় দারুচিনি দ্বীপ, কারণ আমরা হয়তো কখনো যেতে পারবো কিনা জানি না। আর আমার এই ক্যামেরা দেওয়া অনেক সময় ভিডিওটা ভালো না হইলে আপনারা একটু কষ্ট করে দেখবেন, ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরে দেবেন। নেক্সট টাইম আরও ভালো ভিডিও পাবেন, ভালো ক্যামেরা হলে ভালো ভিডিও হয়। তো যাই হোক, সেটা কোনো কথা না, আমি তেমন কোনো মানে সমস্যাও মনে করিনি। যাই হোক, আমরা নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আমরা আবারও যাবো ইনশাল্লাহ। তো এখানে চরে আসার পরে একটা মজা, খালি পায়ে হাঁটার কিন্তু আরেকটা অন্য ফিলিংস। আমরা আস্তে আস্তে নামতেছি, নামার পরে মানে আমরা চরে ঘুরবো, ঘোরার পরে বিভিন্ন ছবি নিব, সিনারি নিব। এই যে আস্তে আস্তে নামতেছি, দেখেন চলে আসছি। তারপরে একটা ভয় লাগে, আসলে যারা নদীতে কখনো সাঁতার না জানলে কিন্তু আর একটা বিপদ। সাঁতার জানলে মনে হয় বুকে সাহস থাকে, মনে বল থাকে। তো সাঁতার না জানা মানুষ আসলে পানি দিকে অল্প, বলে না সাঁতার না জানা মানুষ হাঁটু পানিও কিন্তু তার কাছে সমুদ্রের পানির মতো মনে হয়। তো সেটা কথা না, আমরা এই লঙ্গর দিয়ে নৌকাটা আটকানো হলো। এই লঙ্গরটা কিন্তু অনেক, হয়তো আপনারা বলেন লঙ্গর দিয়ে কীভাবে আটকে, দেখেন এটা মাটির ভিতরে একটু গেঁথে দেওয়া হয়।
যেন এটা নৌকাটা না সরে যায়। এই যে দেখেন এটা ধার ভেঙে গেছে, কত একটা ভিউ, সুন্দর একটা ভিউ। এইটা কিন্তু একটা রিস্ক, হাই লেভেল রিস্ক, নিচে থেকে মাটি সরে গেছে। তো যাই হোক, এখানে আমরা আসার পরে কিছুটা সময় কাটাইছিলাম বিকালবেলা, খুবই ভালো লাগতেছিল। আমার ছেলে বেশি আনন্দ করতেছে, আমার ওয়াইফ, সবাই যার যার পছন্দ মতো সেলফি উঠাচ্ছে, ছবি উঠাচ্ছে। আসলে এইরকম জায়গায় তো সবসময় আসা পসিবল হবে না, হয়তো এখন আসতে পারছি, কিন্তু যখন পানি বেশি হবে তখন আর আমরা এখানে আসতে পারবো না, কারণ এই চরের কিছু অংশ হয়তো ডুবে যাবে। আর দেখে মনে হবে থই থই পানি, কত বড়ই না পানি। যাই হোক, যিনি ক্যামেরা উঠাইছে উনিও আমার মতো ভুল করেছে। যাই হোক, ফুল ছবিটা আমরা নিতে পারিনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। আমরা এখানে আসার পরে দেখেন কত ঘাস, সবুজ ঘাস গাছালি, এবং এই যে মহিষগুলো মনে করেন পায়খানা করে রাখছে, এবং সেটা কিন্তু অনেক সার হিসেবে ব্যবহার করা হয়। এখানে কিন্তু বিভিন্ন চরে কিন্তু বিভিন্ন সবজির গাছও পাওয়া যায়, এবং অনেকে যারা মানে খোঁজে রাখেন তারা কিন্তু সবজি এখান থেকে নেন। এই যে আমার ওয়াইফ, আমরা সবাই মিলে আনন্দ করতেছি। আনন্দ করার পরে আমাদের এখন ক্লান্ত লেগে গেছে। আমাদের একটা ভুল ছিল, চরে যদিও আশেপাশে অনেক পানি, কিন্তু চরে পানির বোতলটা নিয়ে আসা উচিত ছিল। আমরা পানির বোতলটা না নিয়ে আসার কারণে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম। প্রচণ্ড গরম, বললাম কি, একে লোডশেডিং, একে গরম, কোনো বাতাস নেই, চারিদিকে ধুধু মরুভূমি। মরুভূমির মাঝখানে একটা চর, দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপের মাঝে আমার ওয়াইফ মানে ও একটু ছবি তুলতে চাইছিল, সেলফি তুলতে চাইছিল, নিজে নিজেই আর কতটা তোলা যায়। আসলে একটা ভালো ক্যামেরাম্যানও দরকার আছে, কারণ ক্যামেরাম্যানকে মানে ক্যামেরাম্যানের দায়িত্বই হবে বিভিন্ন লোকেশনের ছবি তোলা, ট্র্যাক করা। কিন্তু আমরা নিজেই ক্যামেরাম্যান, নিজেই সব কিছু। এটা আমার ছেলে, এটাই যে, এটা কিন্তু সরি, এটা কিন্তু কক্সবাজার এই গাছগুলো পাওয়া যায়, এটা কিন্তু ঝাউ গাছ বলে, আমি জানি না এটাকে ঝাউ গাছ কিনা। তো সবাই মিলে সেলফি নিচ্ছিল এবং ভালোই লাগতেছিল, এবং আমার ভাগ্নি, ছোটো ছোটো ভাগ্নিগুলো খুব দৌড়াচ্ছে, আনন্দ করতেছে। আমার বোন গেছিল না। আর এই ক্যামেরাটা বললাম না, আমাদের আসলে ভুল হয়েছিল, এই যে কত সুন্দর দেখেন। পরে আবারও আমি আসলাম, ছবি তুললাম, খুবই ভালো লাগতেছে। এই আমাদের ঘোরা শেষ হয়ে যাবে, ঘোরা শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে নৌকাতে উঠবো। ওঠার পর দেখেন চারিদিকে হাই হাই কত পানি। একটা চর আবার ঠিক করে আমরা আবার আরেকটা চরে চলে আসছি। চলে আসার পরে কেন জানি মনে হচ্ছে কি জানি হারিয়ে রাখলাম, মানে মনে হচ্ছিল চরে আরেকটু থাকি, আরেকটু সময় থাকলে মনে হয় ভালো লাগবে। অচেনা মানুষ কেমন জানি কিছু সময়ের জন্য চেনা হয়ে যায়, আর এই অচেনা মানুষগুলি এখন আমাদের চিরচেনা, চির আত্মীয়। যতদিন জন্ম মৃত্যু থাকবে, আত্মীয়তা বন্ধন ততদিন থাকবে। আসলে সেটা কথা না, জন্ম মৃত্যু মানুষের থাকবেই। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দ ঘন মুহূর্ত কাটাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা নৌকা পছন্দ করেন তারা কিন্তু এই সিজনে বেড়াতে যাবেন, কোনো সমস্যা হবে না। আর এটা বালু তুলতেছিল, এটা বালু তোলার ট্রাক। তো সব মিলিয়ে আমরা চলে আসছি, আসার পরে খুবই ভালো লাগলো, এবং শেষ সময়টা আরও বেশি ভালো লাগলো। কেন জানি মনে হচ্ছে এখন বাড়ি চলে যেতে হবে, আবার কবে আসবো জানি না, কেন জানি বুকের ভিতর হু হু করে উঠলো যে এই বুঝি আমাদের একটু পরেই বাড়ি ফিরে চলে যেতে হবে। আমার ছেলে তো যেতেই চায় না, আসতেই চায় না, ও আরও থাকতে চায়, ও বোনের বাসায় থাকতে চায়। কিন্তু আমাদের মানে পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের ব্যস্ততার কারণে আমাদের থাকাও হবে না। তো যাই হোক, চলে যেতেই হবে, এটাই নিয়ম দুনিয়ার। আমাদের দুনিয়া থেকেও একদিন সবাইকে চলে যেতে হবে, সেটা কোনো কথা না। বিষয়টা হলো আমাদের খুবই মানে আনন্দ করছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি লাইক, শেয়ার, কমেন্ট চাই। নেক্সট টাইম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের ভালো ভিডিও করার উৎসাহ দেয়। আর আপনাদের জন্য শুভকামনা, আপনারা এই দীর্ঘ সময় কষ্ট করে এই ভিডিওটা দেখছেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।